So first speaker is Kanan Kumar Datta. Kanan is a professor in the physics department of Presidency University, Kolkata. He completed his PhD degree from IIT Kharagpur. Then he actually was postdoctoral researcher at various institutions in India and abroad before joining Presidency University. And his research interest is cosmology, particularly 21 centimeter line cosmology. What is that? He will explain to you. Okay, actually, today I have decided to speak in Bengali. Sorry, Anand, because I thought it's more comfortable for audience. But I can speak in both actually. So, আজকে আমার যেটা টপিকটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে রেডিও টেলিস্কোপ দিয়ে আমরা কি করে ইউনিভার্সকে স্টাডি করব, মানে রেডিও টেলিস্কোপ দিয়ে কিভাবে ইউনিভার্স সম্পর্কে জানব। ওকে, আমার প্ল্যানটা এরকম যে আমি প্রথমে মানে বোঝানোর চেষ্টা করব যে রেডিও টেলিস্কোপ বা রেডিও অ্যাস্ট্রোনমি কেন এটা গুরুত্বপূর্ণ, মানে হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি রেডিও অ্যাস্ট্রোনমি এবং হাউ ক্যান উই স্টাডি ইউনিভার্স ইউজিং রেডিও অ্যাস্ট্রোনমি অর রেডিও টেলিস্কোপ। So this is the first slide. You see there are 3 pictures and I think you can recognize all of those. এটা হচ্ছে বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের তুমি যদি নাইট স্কাই দেখো, ইটস এ ডার্ক নাইট স্কাই। হ্যাঁ, কলকাতা থেকে দেখা যাবে না, কিন্তু তুমি যদি একটু মানে অমাবস্যার সময় একটু রিমোট জায়গায় যাও যেখানে লাইট পলিউশনটা কম, হ্যাঁ, তুমি এরকম একটা স্কাই দেখবে। দেখবে যে স্কাইয়ের মাঝামাঝি ইউ সি লট অফ স্টার্স, অনেক স্টার্স আছে। এগুলো হচ্ছে আমাদের যে আমরা যে গ্যালাক্সির মধ্যে থাকি মিল্কি ওয়ে, সেই মিল্কি ওয়ের স্টার, মানে প্রত্যেকটা সাদা ডট, ইচ ডটস আর স্টার্স, ওয়ান স্টার্স লাইক আওয়ার সান, অ্যান্ড দে are part of our galaxy. They are inside our galaxy, that is Milky Way galaxy, the Akashganga. তো এই গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি, আমরা আমাদের গ্যালাক্সির মধ্যে আছি, সুতরাং আমাদের গ্যালাক্সির আমরা পুরো ছবি তুলতে পারি না, আমরা এরকমভাবে দেখি। তো এইটা হচ্ছে তোমার আর্টিস্টিক ভিউ অফ আওয়ার গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিটা এরকম দেখতে, কীরকম না দেখতে, আমরা এখানে মাঝখানে দেখছি একটা বাল্জ, যেখানে তোমার সেন্টারে প্রচুর লাইট আসে। আর আমাদের সোলার সিস্টেম, আমাদের সূর্য এবং পৃথিবী যে সোলার এবং অন্যান্য গ্রহ নিয়ে যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেমটা তোমার কিন্তু আছে একটা সাইডে, নট ইন দ্য সেন্টার। ইটস অ্যাকচুয়ালি ভেরি ফার ফ্রম দ্য সেন্টার, নট ইন দ্য সেন্টার। এবং আমরা যখন দেখছি স্কাই, তখন আমরা এই জায়গা থেকে আমাদের গ্যালাক্সিটা দেখার চেষ্টা করছি, এবং এটা ডিস্ক শেপ, মানে গ্যালাক্সির যে স্টারগুলো একটা ডিস্কের মতো শেপে এটা ডিস্ট্রিবিউটেড। এবং এই যে আর্মস দেখছি, এই আর্মসগুলো হলো এগুলোকে বলা হচ্ছে স্পাইরাল আর্মস, এবং সেই জন্যই আমরা আমাদের গ্যালাক্সি ইজ এ স্পাইরাল গ্যালাক্সি, বিকজ এটা হচ্ছে একটা এখানে অনেক স্পাইরাল আর্মস আমরা দেখতে পাচ্ছি। এই পিকচারটা যেটা দেখলাম, যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি, আমাদের খালি চোখে দেখতে পারি, শুধু স্কাইটা ডার্ক হলেই হবে, সেরকম এটাকে যদি আরও এক্সটেন্ড করি, হ্যাঁ, এটা এরকম দেখতে হবে। ইট উইল লুক লাইক দিস। সো দিস ইজ আওয়ার মিল্কি ওয়ে when we look towards the galactic disk, right? Now the point is, আমরা যে এখানে এই ছবিগুলো দেখছি, এগুলো সবগুলোই কিন্তু অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে তোলা, মানে যে টেলিস্কোপটা ভিজিবল লাইটকে ডিটেক্ট করতে পারে। মানে ভিজিবল লাইট যেটা হচ্ছে যে ফ্রম রেড টু ভায়োলেট, সেই রকম লাইট ডিটেক্ট করতে পারে এরকম টেলিস্কোপ দিয়ে দেখা। এবং আমরা খালি চোখেও, আমরা যেহেতু খালি চোখ ভিজিবল লাইট দেখতে পারি, সেখানে আমরা খালি চোখেও দেখতে পারি ভিজিবল লাইটে, ঠিক আছে। তো দিস ইজ অপটিক্যাল ভিউ অফ আওয়ার গ্যালাক্সি।
কিন্তু অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে আমরা একটা গ্যালাক্সির সম্পূর্ণ পিকচারটা পাই না। হ্যাঁ, হোয়াট উই গেট ইজ এ পার্সিয়াল ইনফরমেশান অ্যাবাউট দ্য গ্যালাক্সি, পুরো ডেসক্রিপশন পাই না। হ্যাঁ, আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের একটা ছোট্ট অংশ হলো অপটিক্যাল লাইট, দ্যাট ইজ ভিজিবল লাইট। এই ছোট্ট অংশ যেটার ওয়েভলেন্থ হলো আমরা সবাই জানি 300 ন্যানোমিটার থেকে রাফলি 300-350 ন্যানোমিটার থেকে আপ টু 700 ন্যানোমিটার, এটা অপটিক্যাল। কিন্তু এর বাইরেও আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। হ্যাঁ, যখন আমরা আরও লার্জার ওয়েভলেন্থ দেখি সেটাকে আমরা বলি যে রেডিও ওয়েভলেন্থ, যার ওয়েভলেন্থ হচ্ছে ফিউ সেন্টিমিটার থেকে কয়েক মিটার অবধি। মিলিমিটার, যার ওয়েভলেন্থ হচ্ছে মিলিমিটার রেঞ্জে। ইনফ্রারেড আমরা কথাই সবাই শুনেছি, স্কুলের বইও পড়েছি। আর যখন আমরা হায়ার ফ্রিকোয়েন্সিতে যাই, মানে যখন ভায়োলেট লাইট তার থেকে হায়ার ফ্রিকোয়েন্সিতে যাই, তখন আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে। তো এই পুরো স্পেকট্রামের লাইট আমরা আমাদের গ্যালাক্সি থেকে পাই। কিন্তু যেহেতু আমরা অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে এই পার্টটা ডিটেক্ট করতে পারি, সেই জন্য আমরা শুধু ওই গ্যালাক্সি ওরকম ছবি দেখি। এখন আমরা যদি রেডিও ওয়েভলেন্থ, রেডিও লাইট দিয়ে বা মিলিমিটার লাইট দিয়ে গ্যালাক্সি দেখি, তাহলে আমরা এই একই গ্যালাক্সি, যেটা আমরা অ্যাকচুয়ালি এই যে নিচে যে গ্যালাক্সিটা ছবি আছে, আচ্ছা এটা চলছে, এই গ্যালাক্সিটা হচ্ছে আমরা যেটা দেখলাম। এখন যদি আমরা রেডিও টেলিস্কোপ দিয়ে দেখি, রেডিও ওয়েভলেন্থ দিয়ে গ্যালাক্সিটা দেখি, তখন এটা এরকম দেখতে হবে, ইট লুকস লাইক দিস। হ্যাঁ, এবং এটা দেখো, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দিস। এখন অফকোর্স এই কালারটা হচ্ছে ফলস কালার, মানে রেডিও কালার আমরা দেখতে পাই না, এটাকে একটা ফলস কালার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিন্তু রেডিও লাইট দিয়ে আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে গ্যালাক্সির মধ্যে যে গ্যাসিয়াস কম্পোনেন্ট আছে। মানে একটা গ্যালাক্সি হচ্ছে, ইটস মেড অফ স্টার্স, ইট ইজ অলসো মেড অফ হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস। হ্যাঁ, এখন হাইড্রোজেন গ্যাস যদি কোল্ড হাইড্রোজেন গ্যাস থাকে, তাহলে সেইখান থেকে একটা রেডিও লাইট এমিট করে, যেটা আমি পরে আরও ডিটেলসে বলবো। এবং আমরা যখন রেডিও টেলিস্কোপ দিয়ে দেখছি, তখন শুধুমাত্র গ্যালাক্সির মধ্যে যে হাইড্রোজেন গ্যাস বা হিলিয়াম গ্যাস থাকে, তার ছবিটা পাই। যখন আমরা অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে দেখি, তখন আমরা সেই গ্যালাক্সির যে স্টার আছে, সেই স্টার যেমন আমাদের সান, সেই স্টার থেকে আমরা সবসময় মোস্টলি অপটিক্যাল লাইট পাই। এবং সো দিস অপটিক্যাল পিকচার ইজ বেসিক্যালি দ্য পিকচার অফ স্টার্স, whereas radio picture is basically picture of the gaseous component of the galaxy. Similarly, if we image our galaxy using millimeter, then it will show off some molecules like carbon monoxide molecules. আমরা যদি এক্স রে দিয়ে দেখি বা ইউভি দিয়ে দেখি, তাহলে দ্যাট উইল শো সাম ডিফারেন্ট কম্পোনেন্টস। ঠিক আছে, তার মানে কি, আমরা একটা গ্যালাক্সির সম্পূর্ণ পিকচার যদি আমরা তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে চাই, আমাকে শুধুমাত্র অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে দেখলেই চলবে না, আমাকে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, সেই সমস্ত ওয়েভের পুরো রেঞ্জেই আমাকে তার ছবিটা বানাতে হবে। অ্যান্ড দেন আই উইল গেট দ্য কমপ্লিট পিকচার, আদারওয়াইজ আই উইল গেট অনলি দ্য পার্সিয়াল পিকচার। তো এই জন্যই আমাদের রেডিও টেলিস্কোপ ইজ ইম্পর্টেন্ট, বিকজ ইট উইল গিভ ইউ some information about our galaxy or about any object that emits radio signal. নিচের এই ছবিটা যেটা দেখিয়েছি, সেটা হচ্ছে, দেখো, এই পুরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ। আর এইখানে দেখাচ্ছে যেটা হচ্ছে অপাসিটি ডিউ টু আওয়ার অ্যাটমসফিয়ার। আমরা দেখো, এই যে অপটিক্যাল লাইটের অপাসিটি, অ্যাটমসফিয়ারিক অপাসিটি হচ্ছে প্রায় 0। তার মানে কি, মানে অপটিক্যাল লাইট আমাদের অ্যাটমসফিয়ারকে ভেদ করে, মানে ইট পেনিট্রেটস থ্রু আওয়ার অ্যাটমসফিয়ার অ্যান্ড উইদাউট মাচ ইন্টারাপশন, অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি সি অপটিক্যাল লাইটস দ্যাট ইজ কামিং ফ্রম এক্সট্রা টেরেস্ট্রিয়াল অবজেক্টস ইন জেনারেল। মানে অ্যাটমসফিয়ারের বাইরে যে অবজেক্ট, স্টার, গ্যালাক্সি বা প্ল্যানেট, সেই অবজেক্টগুলো থেকে আমরা অপটিক্যাল লাইট দেখতে পারি আর্থ বেস টেলিস্কোপ দিয়ে। মানে অপটিক্যাল টেলিস্কোপগুলো বেশিরভাগই আমাদের পৃথিবী গ্রাউন্ড সারফেসে বসানো, মানে আর্থের সারফেসে বসানো। আর
কিন্তু যদি আমি এক্স রে টেলিস্কোপ, ইউভি টেলিস্কোপ বা মিলিমিটার টেলিস্কোপ দিয়ে দেখতে চাই, তার অপাসিটি হচ্ছে 1। তার মানে কি, এক্স রে লাইট, ইউভি লাইট বা মিলিমিটার লাইট, দে ক্যানট পেনিট্রেট থ্রু দ্য অ্যাটমসফিয়ার। So we cannot observe those lights, the lights from that sources from Earth. মানে আমি যদি আর্থ সারফেসে একটা এক্স রে টেলিস্কোপ বসাই, তাহলে আমি কখনোই এক্স রে সোর্সকে অবজার্ভ করতে পারবো না, কারণ এক্স রে আর্থ অ্যাটমসফিয়ার মানে পেনিট্রেট করে না। তার জন্য আমার কী করতে হবে, তার জন্য আমাকে স্পেসে যেতে হবে, স্পেস টেলিস্কোপ। এবং সেই জন্যই তোমরা অনেকে জানবে যে অ্যাস্ট্রোস্যাট, যেটা ইন্ডিয়ান ফার্স্ট স্যাটেলাইট বেসড টেলিস্কোপ, সেটা স্পেসে পাঠানো হয়েছিল। এবং তাদের একটা কাজই হলো এই এক্স রে যে এমিট করে কোনো একটা সোর্স, সেই এক্স রেগুলোকে ডিটেক্ট করে সেই সোর্সগুলোকে জানা। হ্যাঁ, সেরকম ইউভি টেলিস্কোপ স্পেসে পাঠাতে হবে, ইনফ্রারেড টেলিস্কোপও আমাকে স্পেসে পাঠাতে হবে। এগুলো আমরা গ্রাউন্ডে বানাতে পারবো না, কিন্তু রেডিও টেলিস্কোপ আমরা পারবো। এখানে অপটিক্যাল এবং রেডিও, এই দুটো টেলিস্কোপ যেগুলো আমরা গ্রাউন্ডে বানাতে পারবো। রেডিওর ক্ষেত্রে অপাসিটি 0, তার মানে কি, রেডিও লাইট অলসো ক্যান পেনিট্রেট থ্রু দ্য আওয়ার আর্থ অ্যাটমসফিয়ার। So that is very easy to detect radio light from by a ground based telescope. এবং গ্রাউন্ডে টেলিস্কোপ বানানোর সুবিধা হলো কি, তোমার অনেক কস্ট অনেক কম, মানে আমাকে বেশি খরচা করতে হবে না। তুমি যখন স্পেসে পাঠাবে তখন তোমার সেই টেকনোলজি চাই, ইউ নিড টু ইনভেস্ট লট অফ মানি, হ্যাঁ, ইউ নিড এ বিগ টিম অ্যান্ড লট অফ রিসোর্সেস, যেটা খুব ডিফিকাল্ট। সেই জন্য স্পেস টেলিস্কোপ ইন্ডিয়া জাস্ট 2 বছর আগে পাঠিয়েছে। কিন্তু রেডিও টেলিস্কোপ বা অপটিক্যাল টেলিস্কোপ যেমন 400 বছর থেকে আছে, রেডিও টেলিস্কোপও 100 বছর থেকে আছে। সেই জন্য রেডিও অ্যাস্ট্রোনমি, অপটিক্যাল অ্যাস্ট্রোনমি ইজ ভেরি রিচ ইন টার্মস অফ দ্য স্টাডি অফ দ্য ইউনিভার্স। বোঝা গেল? এরপর যেটা আমি অলরেডি তোমাদের বললাম, যে আমরা যদি আমাদের গ্যালাক্সিকে রেডিও টেলিস্কোপ দিয়ে দেখি তাহলে এরকম দেখতে হবে। যদি অপটিক্যাল টেলিস্কোপ, এইটা হচ্ছে তোমার একটা গ্যালাক্সিকে আমরা যদি একটা ইলংগেটেডভাবে দেখি তাহলে এরকম দেখতে হবে। তো এইখানে যেটা করছি যে আমরা রেডিও টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সির মধ্যে হাইড্রোজেনটাকে আমরা দেখতে পাচ্ছি, অপটিক্যাল লাইট দিয়ে আমরা তার স্টার দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সির পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কম্পোনেন্ট। এবং ফুল পিকচার হলে আই হ্যাভ টু অবজার্ভ ইন অল ওয়েভলেন্থ, ইউজিং অল টেলিস্কোপ। সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, এখন রেডিও অ্যাস্ট্রোনমি কখন থেকে শুরু হলো? মানে রেডিও অ্যাস্ট্রোনমি যে রেডিও অ্যাস্ট্রোনমি স্পেশাল ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, সেটা প্রথম শুরু হয় 1932-তে। হ্যাঁ, 100 বছরও পুরনো হয়নি। কীভাবে হলো সেটা একটা বেশ মানে ইন্টারেস্টিং ঘটনা। সেই ঘটনাটা হলো কার্ল জ্যান্সকি, উনি মানে ইউএসের একজন বিজ্ঞানী, বেসিক্যালি উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওই সময়ে 1930-32 ওই সময়ে তখন ওই ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে প্রচুর কাজ হচ্ছিল, মানে গবেষণা হচ্ছিল। এবং ওনাকে বলা হয়েছিল যে হোয়াট ইজ দ্য নয়েজ, মানে ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে নাও, বিকজ অফ সাম আনওয়ান্টেড সিগন্যাল দ্যাট কমিউনিকেশন গেট ডিসরাপ্টেড। তো ওনাকে বলা হয়েছিল যে সেই মানে নয়েজ, রেডিও নয়েজ কী আছে আমাদের আর্থ অ্যাটমসফিয়ারে, সেটাকে ওনাকে মেজার করতে বলা হয়েছিল। উনি বেল লেভেল ছিলেন এবং সেই জন্য উনি এরকম একটা টেলিস্কোপ আবিষ্কার করেছেন। এটা দেখে টেলিস্কোপ মনে হচ্ছে না, কিন্তু দিস ইজ এ টেলিস্কোপ, দিস ইজ এ রেডিও টেলিস্কোপ, দিস ইজ এ ফার্স্ট রেডিও টেলিস্কোপ ইন দ্যাট সেন্স। উনি কী করেছিলেন, এই যে এইগুলো হচ্ছে ডাইপোলের মতো, এবং এই পুরো একটা এই যে লম্বালম্বি যেটা, এটা একটা টেলিস্কোপের কাঠামো, এবং এটাকে উনি একটা সার্কুলার একটা ট্র্যাকের উপর বসিয়েছিলেন। এই যে এইটা এই সার্কুলার অ্যাপারচার এবং এগুলো চাকা যেগুলো আর কি। সো ওই টেলিস্কোপটা ঘুরতে পারে, মানে 180 ডিগ্রি 360 ডিগ্রি ঘোরানো যায়। ইটস এ মেরি, দ্যাটস ওয়াই ইটস কল্ড মেরি গো রাউন্ড টেলিস্কোপ। মানে মেরি গো রাউন্ড মানে ইট রোটেটস 360 ডিগ্রি। কেন রোটেট করে? কারণ তুমি যখন রোটেট করবে তখন আকাশের একটা নির্দিষ্ট দিক থেকে লাইটটা ডিটেক্ট করতে পারবে। যেমন ধরে এখন এইভাবে আছে, তার মানে এই লাইটটা হয়তো একটা সার্টেন ডিস্টেন্স থেকে লাইটটা ডিটেক্ট করতে পারবে, অন্য ডিরেকশন থেকে লাইটটা পারবে না ডিটেক্ট করতে, রেডিও লাইট অফকোর্স। তো উনি এরকম ডিটেক্ট, এবং উনি 360 ডিগ্রি প্রত্যেকটা রোটেশন অ্যাঙ্গেলে উনি এটা মাপলেন। তো যেটা মাপার পর যে দেখলেন একটা ইন্টারেস্টিং সিগন্যাল, হ্যাঁ, যেটা হচ্ছে এরকম।
এটা কি, এটা হচ্ছে তোমার বিভিন্ন টাইমে 10টায় 11টায় 12টায় উনি বিভিন্ন সময়ে টেলিস্কোপটাকে ঘোরাচ্ছেন অ্যান্ড দেন মেজারিং দ্য সিগন্যাল। এবং তুমি এখন দেখতে পাচ্ছ যে ইউ সি দের আর সাম পিকস অলমোস্ট পিরিয়ডিক ইন নেচার, মানে ইউ সি সাম পিকস অ্যান্ড দেন ইউ ডোন্ট সি এনি পিক অ্যান্ড দেন এগেন সি পিক অ্যান্ড দেন সো ইট গোজ অন লাইক দিস। অ্যান্ড দিস হ্যাজ এ অলমোস্ট 24 hours মানে 20 অ্যাকচুয়ালি 36 এটা বোধ হয় সাউথ টু সাউথ, তার মানে 360 ডিগ্রি রোটেশন। মানে উনি দেখছেন যে একটা পার্টিকুলার ডিরেকশন থেকে সিগন্যালটা বেশি আসছে, মানে যখন টেলিস্কোপটা একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, সার্টেন একটা পজিশন আছে, সেই পজিশনে দে সি এ এক্সেস সিগন্যাল, যেটা ওনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। এবং প্রথমে মনে হয়েছিল যে ঠিক আছে, এটা হতে পারে যে কোনো একটা মানে পৃথিবীতে কোনো একটা সোর্স আছে যেটা দিয়ে এটা হচ্ছে, মানে এটা যে প্রথমে এই চিন্তাভাবনা এসেছিলো। কিন্তু এই যে টাইমিং, যে শুধুমাত্র একটা ডিরেকশন থেকে আসছে সিগন্যালটা, এবং এটা শুধুমাত্র একটা বছরের সময় নয়, এটা বছরের সব সময়, মানে শীত গ্রীষ্ম বর্ষা, মানে সারা বছর ধরেই এই সিগন্যালটা আসছে। সো দিস ক্যানট বি ম্যান মেড সিগন্যাল। হ্যাঁ, তো অনেক রকম এরকম ইনভেস্টিগেশন করার পর উনি ফাইনালি কনক্লুড করলেন যে এই সিগন্যালটা দিস ইজ এ সিগন্যাল দ্যাট ইজ নট অরিজিনেটেড উইদিন আওয়ার আর্থ, বাট ইট ইজ কামিং ফ্রম আউটসাইড আর্থ। সো দিস ইজ ফার্স্ট এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিও ডিটেকশন। এবং পরে এটা দেখা গেছে যে এটা অ্যাকচুয়ালি আমাদের যে গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সি, সেই মিল্কি গ্যালাক্সির সিনক্রোট্রন এমিশন যেটা হয়, সিনক্রোট্রন এমিশন তোমরা অনেকে জেনে থাকবে যে যদি আমার ফ্রি ইলেকট্রন থাকে আর সেইগুলো যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে আর ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনগুলো ফ্রি ম্যাগনেটিক ফিল্ডের অ্যারাউন্ডে রোটেট করবে এবং ইট উইল গিভ ইউ দ্য রেডিও এমিশন, সিনক্রোট্রন এমিশন। এবং সেটা অ্যাকচুয়ালি সেই সিনক্রোট্রন এমিশন। সো এটা হচ্ছে প্রথম, মানে আজ থেকে প্রায় বুঝতে পারছো 70-80 বছর আগে প্রথম রেডিও সিগন্যাল ডিটেক্ট হলো, যেটা হচ্ছে আমাদের পৃথিবীতে তৈরি নয়, ইটস কামিং ফ্রম আউটসাইড আর্থ, এক্সট্রা টেরিস্ট্রিয়ালস। এবং এটা হচ্ছে যে দিস ইজ দ্য বিগিনিং অফ রেডিও অ্যাস্ট্রোনমি। মানে এই প্রথমবার আমি একটা সিগন্যাল ডিটেক্ট করলাম যেটা রেডিও অ্যাস্ট্রোনমি, যেটা আমাদের আর্থ অরিজিনেটেড নয়, দিস ইজ কামিং ফ্রম আউটসাইড আর্থ। সো এটা হচ্ছে প্রথম রেডিও অ্যাস্ট্রোনমির শুরু। এবং এই জন্যে কার্ল জ্যান্সকিকে বলা হয় পায়োনিয়ার অফ রেডিও অ্যাস্ট্রোনমি। দ্যাট ইজ দ্য স্টার্টিং অফ রেডিও অ্যাস্ট্রোনমি as a science, as a tool to study our universe. ঠিক আছে, তারপরে যেটা হলো যে আমরা সেই 1932, তারপরে হলো 1937 সালে গ্রোতে রেবার আরেকজন রেডিও অ্যাস্ট্রোনমার, উনি ওনার বাড়ির পাশেই যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় উনি একটা রেডিও টেলিস্কোপ বানালেন, যেটা অ্যাকচুয়ালি যার ছবি এটা, হ্যাঁ, এটা কিন্তু প্রপার টেলিস্কোপের মতোই দেখতে, মানে আমরা যে আমরা ডিশ অ্যান্টেনা দেখি সেটা অনেকটা এরকমই দেখতে হয়। এবং এটা ফার্স্ট প্যারাবোলিক রেডিও টেলিস্কোপ। হ্যাঁ, এটা কি করছে, লাইট আসছে উপর থেকে এবং এই প্যারাবোলিক যেটা, এটা অ্যাকচুয়ালি প্যারাবোলিক একটা শেপ, সেই প্যারাবোলিক শেপে রিফ্লেক্ট হচ্ছে। অ্যান্ড যেহেতু এটা প্যারাবোলিক, সেই জন্য একটা পয়েন্টে ফোকাস হচ্ছে এবং এখানে একটা ডিটেক্টর আছে, রেডিও রিসিভার, রেডিও সিগন্যাল ডিটেক্ট করা, এবং এটা ডিটেক্ট করছে। এটা হচ্ছে বেসিক ব্যাপার। তো উনি এই টেলিস্কোপটা দিয়ে, হ্যাঁ, আমাদের পুরো যে স্কাই, সেই স্কাইয়ের যে রেডিও, মানে বিভিন্ন ডিরেকশন থেকে যে রেডিও আসছে সেইগুলোকে উনি মেপেছিলেন 1937 সালে। এবং উনি যে কার্ল জ্যান্সকির যে রেজাল্ট, সেই রেজাল্টটাও কনফার্ম করেছিলেন। মানে কার্ল জ্যান্সকি বললো একটা কিছু, সেটা তো না কনফার্ম করলে কেউ বিশ্বাস করবে না। তো উনি ওনার এই টেলিস্কোপ দিয়ে কার্ল জ্যান্সকি রেজাল্টটাকে উনি বলেছেন, হ্যাঁ, উনি যেটা বলেছেন বা পেয়েছেন সেটা ঠিক। এবং এর সাথেও উনি আরও দুটো ইন্টারেস্টিং রেডিও অবজেক্ট, মানে গ্যালাক্সি, যেটা থেকে রেডিও সিগন্যাল আসছে, সেটা হচ্ছে সিগনাস এ এবং ক্যাসিওপিয়া এ। এই দুটো হচ্ছে খুব ফেমাস রেডিও সোর্স, ভেরি স্ট্রং রেডিও সোর্স, যেটা থেকে রেডিও সিগন্যাল আসছে। তো তাহলে আমরা এটা, উনি হচ্ছেন দ্বিতীয় রেডিও অ্যাস্ট্রোনমার এবং উনি হচ্ছেন সেকেন্ড ম্যান যে আর কি রেডিও সিগন্যাল ফ্রম এক্সট্রা টেরেস্ট্রিয়াল অবজেক্ট থেকে ডিটেক্ট করেছেন। এবং 1937 অ্যারাউন্ড এই সময় কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়েছিল। তার ফলে পুরো রিসার্চটা কিন্তু অনেকটাই হ্যাম্পার্ড হয়েছিল বিকজ অফ দ্য ডিসরাপশন ডিউ টু দ্য ওয়ার।
তো ওই সময় হি ওয়াজ দ্য অনলি রেডিও অ্যাস্ট্রোনমার অ্যারাউন্ড, এবং উনি ওনার মতো কাজ করেছেন। তারপরে যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায়, হ্যাঁ, তারপরে রেডিও অ্যাস্ট্রোনমি মানে তখন ওই রাডার টেকনোলজি নিয়ে প্রচুর কাজ হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের জন্য, এবং যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায় তখন তাদের তো আর সেরকম মানে ওই রাডার টেকনোলজি নিয়ে অতটা গবেষণা করা দরকার পড়েনি। তখন তারা সবাই অনেকেই রেডিও অ্যাস্ট্রোনমিতে রিসার্চ শুরু করেন। তার ফলে রেডিও অ্যাস্ট্রোনমির রিসার্চটা আস্তে আস্তে বেশ পপুলার হতে শুরু করলো। তো এখন আমি এখন নেক্সট যে স্লাইডগুলোতে আমি যেটা বলবো সেটা যে রেডিও অ্যাস্ট্রোনমি আস্তে আস্তে শুরু হলো, এবং কিভাবে রেডিও অ্যাস্ট্রোনমি আমাদের ইউনিভার্স সম্পর্কে জানতে সাহায্য করেছে। যে মেজর ল্যান্ডমার্ক ডিসকভারি যেগুলো আর কি আমরা এখন জানি, সেটা কিন্তু তার অনেক কিছুই কিন্তু রেডিও টেলিস্কোপ দিয়ে সম্ভব হয়েছে। হ্যাঁ, সেরকম একটা হচ্ছে যে আমরা রেডিও গ্যালাক্সি বা রেডিও বা কোয়েজার হচ্ছে কোয়াসি স্টেলার রেডিও অবজেক্ট, যেটা হয় যে 1960s রেডিও টেলিস্কোপ দিয়ে আমরা এইরকম দুটো অবজেক্ট দেখতে পেলাম যাদের নাম হচ্ছে 3C48। এই নামগুলো একটু মানে ফটোমোটো নাম, মানে এটা অ্যাকচুয়ালি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ওরা এই প্রোগ্রামটা করেছিল, এবং সেই জন্য এই 3C মানে থার্ড কেমব্রিজ ক্যাটালগ, সেই কেমব্রিজ ক্যাটালগে এই দুটো রেডিও গ্যালাক্সি ওরা আবিষ্কার করেছিল। কি রেডিও গ্যালাক্সিটা কি না, রেডিও গ্যালাক্সিটা হচ্ছে যে আমরা নর্মাল গ্যালাক্সি জানি, যে একটা স্পাইরাল গ্যালাক্সি বা ইলিপ্টিক্যাল গ্যালাক্সি এগুলো জানি। যেটা হয় যে ইলিপ্টিক্যাল যেটা মানে পরে জানা গেছে যে ইলিপ্টিক্যাল গ্যালাক্সি থেকে মানে মাঝখানে হয়তো একটা থিওরি আছে যে মাঝখানে যদি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হয় তাহলে তার দু সাইড থেকে ভেরি হাই এনার্জেটিক পার্টিকেল জেট এমিট হয়, এবং সেইখানে ম্যাগনেটিক ফিল্ড থাকলে সেই পার্টিকেলগুলো ম্যাগনেটিক ফিল্ডের অ্যারাউন্ডে রোটেট করে, তখন দ্যাট উইল গিভ ইউ রেডিও এমিশন, যেটা তুমি অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে দেখতে পারবে না। অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে যদি এটা আমরা দেখি তাহলে দেখবো যে একটা সেন্টারে একটা খুব ব্রাইট পয়েন্ট লাইক অবজেক্ট আছে, কিন্তু রেডিও টেলিস্কোপ দিয়ে অ্যাকচুয়ালি এই যে রেডিও এমিশন যেটা অপটিক্যালে আমরা ডিটেক্ট করতে পারছি না সেটা দেখতে পাচ্ছি। এবং এই যেটা জেট লাইক এই মাঝখানে সোর্সটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা অ্যাকচুয়ালি অপটিক্যালে দেখা যায় কিন্তু রেডিওতে দেখা যায় না। সেম জিনিস আমরা এখানেও দেখছি যে বেসিক্যালি এই ভেরি হাই এনার্জি পার্টিকেল গোয়িং অ্যালং দিস, অ্যান্ড দেন ম্যাগনেটিক ফিল্ড থাকলে সেটা অ্যারাউন্ডে রোটেট করলে এইটা একটা রেডিও এমিশন হয়। তো এটা 1960s এরকম অবজেক্ট আবিষ্কার করা হয়, এবং এটা ধরা হয় যে ওয়ান অফ দ্য ব্রেক থ্রু অবজারভেশন বাই রেডিও টেলিস্কোপ, কারণ এটা অপটিক্যাল দিয়ে সম্ভব নয়, শুধুমাত্র রেডিও দিয়ে সম্ভব। তারপরে হলো আরেকটা ব্রেক থ্রু মেজারমেন্ট, সেটা হচ্ছে 21 সেন্টিমিটার ফ্রম নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমস। সেটা কি আমরা অনেকেই জানি বা হয়তো তোমরা অনেকে জানো না, সেটা হচ্ছে আমাদের যে ইউনিভার্সে যে আমরা ভিজিবল ম্যাটার দেখি, মানে আমাদের ইউনিভার্সের বেশিরভাগই ডার্ক এনার্জি, যেটা নিয়ে একটু পরেই প্রফেসর সুপ্রতীক পাল বলবেন তোমাদের ডার্ক এনার্জি কি। 70% ডার্ক এনার্জি, 25% হচ্ছে ডার্ক ম্যাটার, যেটা নিয়ে কালকে একটা টক আছে প্রফেসর দেবাশিস মজুমদার ফ্রম SINP, উনি বলবেন। আর বাকি 4% হচ্ছে ভিজিবল ম্যাটার, যেগুলো আমরা দেখতে পাই। আমরা যে স্টার গ্যালাক্সি দেখালাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইট মেক্স আপ অনলি 4%, বাকি 96% ইজ ডার্ক, মানে আইদার ডার্ক এনার্জি অর ডার্ক ম্যাটার। এগুলো দেখতে পাই না এবং এরা কি সেটা আমরা জানি না। দিস ইজ দ্য বিগেস্ট মিস্ট্রি অফ মডার্ন কসমোলজি। কিন্তু যেটা দেখতে পাই 4%, সেই 4%-এর মধ্যে বেশিরভাগটা হচ্ছে হাইড্রোজেন, মানে 4%-এর মধ্যে আবার 75% হচ্ছে হাইড্রোজেন, আর তার বাকিটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম এটা দিয়ে আমাদের যা ভিজিবল অবজেক্ট সেটা তৈরি। এই হাইড্রোজেন অ্যাটমের থেকে একটা যদি মানে হাইড্রোজেন অ্যাটম হচ্ছে, এটা একটা হাইড্রোজেন অ্যাটম ছবি দেওয়া আছে, যেটা হচ্ছে ইলেকট্রন আর এই প্রোটন। হাইড্রোজেনের একটা সেন্টারের প্রোটন আছে আর বাইরে একটা ইলেকট্রন আছে। এখন এদের যদি স্পিন অ্যালাইন থাকে আর অ্যান্টি অ্যালাইন থাকে তাহলে একটা রেডিয়েশন এমিট হয়, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি নাম মানে সাইন্টিফিক টার্ম হচ্ছে হাইপার ফাইন ট্রানজিশন। এই হাইপার ফাইন ট্রানজিশনের জন্য একটা রেডিয়েশন হয়, যে রেডিয়েশনটা অ্যাকচুয়ালি রেডিও ওয়েভলেন্থে পড়ে, যার ওয়েভলেন্থ হচ্ছে 21 সেন্টিমিটার।
ইউনিভার্সের বেশিরভাগই হাইড্রোজেন, এবং হাইড্রোজেন থেকে আমরা 21 সেন্টিমিটার লাইন পাচ্ছি। এখন এই রেডিয়েশনটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আমরা ইউনিভার্সটাকে পুরো ম্যাপ করতে পারবো, কারণ আমরা ডার্ক ম্যাটার মাপতে পারি না, ইমেজ করতে পারি না, ডার্ক এনার্জিও পারি না। যেটা পারি সেটা হচ্ছে যে যেটা ভিজিবল ম্যাটার থেকে যে লাইটটা আছে সেটাই পারি, এবং সেটা দিয়ে আমরা সমস্ত কিছু জানতে হবে আর কি, বাকি কোনো উপায় নেই। হ্যাঁ, তো এই হাইড্রোজেন মাপার একটা উপায় হলো আমি যদি এই সিগন্যালটাকে ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, তো এইটা 1944 সালে ভ্যান দ্য হুলস, এটা ইনি একজন ডাচ সায়েন্টিস্ট নেদারল্যান্ডের, উনি বলেছিলেন, মানে থিওরিটিক্যালি ক্যালকুলেট করে বলেছেন এরকম একটা সিগন্যাল থাকবে, কিন্তু সেটা মাপা যায়নি। তারপরে যখন উনি বলেছিলেন থাকবে, তখন টেলিস্কোপ দিয়ে চেষ্টা চরিত্র করা হয়। তারপরে 1951 সালে পার্সেল এবং ইওয়ান এরা দুজন এই লাইনটার খোঁজ পায়, 21 সেন্টিমিটার লাইনটার খোঁজ পায়, ফার্স্ট এরা ডিটেক্ট করে। এখন এটা হওয়ার পরে মানে অ্যাস্ট্রোনমিতে একটা রিভলিউশন হয়ে গেল, মানে রেডিও অ্যাস্ট্রোনমিতে, যে আমরা এখন তাহলে হাইড্রোজেনটাকে ডিটেক্ট করতে পারছি, মানে ইউজিং রেডিও টেলিস্কোপ, যেটা অপটিক্যাল দিয়ে সম্ভব নয়, শুধুমাত্র রেডিও টেলিস্কোপ দিয়ে সম্ভব, এবং ইউনিভার্সের বেশিরভাগটাই হাইড্রোজেন। সুতরাং এই যে ছবিটা দেখিয়েছি, আচ্ছা ইনি প্রথম থিওরিটিক্যালি দেখিয়েছিলেন ভ্যান দ্য হুলস। আমি এখানে ছবিটা দেখিয়েছি এগেন, আবার আমি কেন বলার চেষ্টা করছি কেন রেডিও অ্যাস্ট্রোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই ছবিটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে তোলা। এই যে ছবিটা, এটা হচ্ছে এখানে বেসিক্যালি স্টারগুলো দেখতে পাচ্ছি। আমি এই একই গ্যালাক্সি যদি আমি রেডিও টেলিস্কোপ দিয়ে দেখি, ইট লুকস লাইক দিস, এত বড়। মানে আমরা যেটা অপটিক্যাল দিয়ে দেখছি সেটা বেসিক্যালি গ্যালাক্সি একটা ছোটো পার্টকে দেখতে পাচ্ছি, কারণ এইখানে এর চারিদিকে যে হাইড্রোজেন গ্যাস আছে, সেই হাইড্রোজেন গ্যাসটা কিন্তু অপটিক্যাল দিয়ে মাপতে পারছি না, কারণ সেটা 21 সেন্টিমিটার এমিট করছে না, 21 সেন্টিমিটার এমিট করছে সেটা কিন্তু রেডিওতে। যখন রেডিওতে দেখছি ইট লুকস লাইক বিগ, সো অ্যাকচুয়ালি the galaxy is much bigger, but optical telescope cannot observe it, the full galaxy. So that is why this radio telescope again is very important. এবং এই 21 সেন্টিমিটার ডিসকভারি, এটা হচ্ছে আরেকটা ল্যান্ডমার্ক ডিসকভারি অফ রেডিও টেলিস্কোপ, যেটা দিয়ে আমরা এখন অনেক অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্ট স্টাডি করতে পারি। ফাইন। আরেকটা হচ্ছে মানে রেডিও অ্যাস্ট্রোনমির কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে পালসার, যেটা নিয়ে স্যার মানে প্রফেসর দেবাদেশ বন্দ্যোপাধ্যায় কালকে সকালে বলবেন ডিটেলসে। আমি সেই জন্য ডিটেলসে কিছু বলছি না, জাস্ট ব্রিফলি জাস্ট মেন পয়েন্টটা ব্রিফলি বলছি। পালসার হচ্ছে রোটেটিং নিউট্রন স্টার। নিউট্রন স্টারটা কি? নিউট্রন স্টার হচ্ছে একটা স্টার, এটা হচ্ছে ইটস মেড আপ অনলি নিউট্রন। আমরা এলিমেন্টারি পার্টিকেল জানি যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এখন এই স্টারটা শুধুমাত্র নিউট্রন দিয়ে তৈরি, এবং তার জন্য এর ডেনসিটি প্রচণ্ড হাই। মানে আমাদের যদি আমি ধরো একটা ম্যাচ বক্স সাইজের নিউট্রিনো স্টার থেকে একটা মেটেরিয়াল নিই, তার ওজন প্রায় আমাদের আর্থের ওজনের প্রায় কাছাকাছি হবে। একটা 1,00,000 সমান যদি নিউট্রন স্টার থেকে মেটেরিয়াল নিই, তার ওজন আমাদের আর্থের ওজনের প্রায় কাছাকাছি হবে। ইটস এ সো ডেন্স, বুঝতে পারছো? সো এবং সেই ডেন্স হওয়ার জন্য যেটা হয়, ইট হ্যাজ হিউজ গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল, ঠিক আছে? এবং এর ম্যাগনেটিক ফিল্ডও প্রচণ্ড হাই, আমাদের আর্থের ম্যাগনেটিক ফিল্ডের থেকেও 10⁻11 টাইমস হাই। তাহলে এটা একটা এমন একটা অবজেক্ট যেটা হচ্ছে এক্সট্রিম, মানে সব কিছু দিয়ে এক্সট্রিম। এবং এই এক্সট্রিম হওয়ার জন্য যেটা হয় যে ইট ইজ এ ভেরি ইউজফুল টুল টু স্টাডি আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ওটা নিয়ে আমি পরে কথা বলবো। তো যেটা হয় যে নিউট্রন স্টারটা রোটেট যখন করে, এবং এটা পালসার, এই দু সাইড থেকে মানে রেডিও এমিশন হচ্ছে, জেটের মতো বেরিয়ে যাচ্ছে দুটো সাইড থেকে, এবং এটা রোটেট করছে। রোটেট করার ফলে কি হচ্ছে, যখন রোটেশন করতে করতে যখন আমাদের চোখের উপর দিয়ে যায় তখন আমরা দেখতে পাই, মানে আমাদের উপর দিয়ে যায় তখন দেখতে পাই, যখন দূরে চলে যায় তখন আমরা দেখতে পাই না। ফলে আমরা এটা যদিও কন্টিনিউয়াস এমিশন হচ্ছে, কিন্তু ঘুরতে ঘুরতে শুধুমাত্র আমরা একটা সময় একটা পেলাম, আবার চলে গেল, আবার পেলাম, এরকম। মানে সো দ্যাটস ওয়াই ইটস কল্ড পালসার, মানে আমরা খেপে খেপে পাচ্ছি মানে রেডিয়েশনটা। এবং এই যে ঘুরছে, ঘোরার টাইমিংটা হচ্ছে 1 সেকেন্ডে 100 বার। মানে একটা স্টার, মানে আমাদের পৃথিবী ঘোরে 24 ঘন্টায় একবার, এটা 1 সেকেন্ডে 100 বার ঘোরে, মানে রাফলি, মানে এটা চেঞ্জ করতে পারে, মানে মিলি সেকেন্ড টু 1 সেকেন্ডে একবারও ঘুরতে পারে, কিন্তু ইটস দ্যাট ফাস্ট, মানে 1 সেকেন্ডে একবার বা 100 বার ঘুরতে পারে।
এবং এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা হচ্ছে ভীষণ অ্যাকুরেট ঘোড়া, মানে একদম 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডই লাগবে, এটা থেকে চেঞ্জ হয় না। সো দ্যাটস এ ভেরি অ্যাকুরেট ক্লক, মানে এটা ভীষণ ফাস্ট অ্যাকুরেট ক্লক। এবং এই অ্যাকুরেসিটা চেঞ্জ করতে পারে যদি এটার উপর দিয়ে গ্র্যাভিটেশনাল ওয়েভ পাস করে যায়, তাহলে এটা দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করতে পারি। ইনফ্যাক্ট গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করা হয়েছে এটা দিয়ে, যেটা কালকে স্যার বলবেন। তো যদি আপনাদের সম্ভব হয়, ইউ ক্যান কাম অ্যান্ড লিসেন টু দ্য টক। এবং এটা আবিষ্কার হয়েছিল 1967 সালে জোসেলিন বেরেল বার্নেল এবং ওনার পিএইচডি গাইড, উনি তখন পিএইচডি করছিলেন, সেই সময় উনি এটা আবিষ্কার করেছিলেন, এবং ওনার গাইড ছিলেন অ্যান্টনি হিউইস। এবং এই আবিষ্কারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটার জন্য হিউইসকে 1974-এ নোবেল প্রাইজ দেওয়া হয় ফিজিক্সে। জোসেলিন বার্নেলকে দেওয়া হয়নি, মানে সেটা নিয়ে একটা ডিবেট আছে, বাট the discovery is so important that it has changed the entire astronomy. আবার ডার্ক ম্যাটার আমরা সবাই মোটামুটি শুনেছি যে দিস ইজ সামথিং দ্যাট উই ডু নট সি, মানে আমরা এমন একটা অবজেক্ট যেটা আমরা দেখতে পাই না, কিন্তু তার থেকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার একটা ফিল করতে পারি। তো এই ডার্ক ম্যাটারেরও অস্তিত্ব প্রথম পাওয়া গেছিলো 1930-তে, কিন্তু ডার্ক ম্যাটারের এই যে ডিটেলস সম্পর্কে আরও ডিটেলস স্টাডি করা হয়, সেটাও কিন্তু রেডিও টেলিস্কোপ দিয়ে করা হয়। যেটা হয় যে গ্যালাক্সির মধ্যে যে স্টারগুলো আছে বা গ্যাস আছে সেটা রোটেট করছে, মানে আমাদের যেমন সোলার সিস্টেমে সানের অ্যারাউন্ডে প্ল্যানেটগুলো রোটেট করছে, তেমনি গ্যালাক্সির মধ্যেও স্টারগুলো গ্যালাক্সির সেন্টারের অ্যারাউন্ডে রোটেট করছে। এখন এই রোটেশনাল ভেলোসিটি যেটা, সেই ভেলোসিটিটা অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি, মানে রেডিও টেলিস্কোপে অবজার্ভ করে দেখছি যে ভেলোসিটিটা প্রচণ্ড হাই, এই সবুজ লাইনটা। কিন্তু আমরা যে ভিজিবল ম্যাটার দেখছি, যেটা মানে ভিজিবল ম্যাটার যেটা আর কি হাইড্রোজেন এবং হিলিয়াম, সেই তার দিয়ে যদি ক্যালকুলেশন করি নিউটনের সূত্র দিয়ে, তাহলে দেখবো যে ভেলোসিটি এত বেশি হওয়া উচিত নয়, ভেলোসিটি অনেক কম হওয়া উচিত। এত যদি ভেলোসিটি হয় তাহলে সেই ভেলোসিটিটা স্টারগুলো গ্যালাক্সি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু গ্যালাক্সির মধ্যে থাকছে। এবং কেন থাকছে গ্যালাক্সির মধ্যে, কেন বেরিয়ে যাচ্ছে না গ্যালাক্সি ছেড়ে, দ্যাট ইজ এ মিস্ট্রি। এবং সেই মিস্ট্রিটা সলভ করা যাবে যদি আমরা ডার্ক ম্যাটার ধরে নিই। যদি ধরে নিই যে ডার্ক ম্যাটার আছে, ইনভিজিবল মাস, সেই জন্য দেখতে পারি। এবং ভেরা রুবিন উনি এটা নিয়ে ডিটেল স্টাডি করেছিলেন গ্যালাক্সি ডার্ক ম্যাটারের প্রপার্টি নিয়ে। আনফর্চুনেটলি মানে ইনিও নোবেল পেতেই পারতেন হয়তো, কিন্তু আনফর্চুনেটলি উনি মানে 2 বছর আগে মারা যান, সো সেই জন্য হয়তো পাননি। এটা তো আমি অলরেডি বললাম যে আমরা যদি গ্যালাক্সিকে হাইড্রোজেন দিয়ে দেখি তাহলে গ্যালাক্সির ফুল পিকচার পাওয়া যাবে। শুধু তাই না, গ্যালাক্সিটা তো রোটেট করছে, গ্যালাক্সির মধ্যে গ্যাসগুলো রোটেট করছে, তার জন্য যেটা হয় যে কিছু গ্যাস কম্পোনেন্ট আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আর কিছু গ্যাস কম্পোনেন্ট আমাদের দিকে সামনে আসছে। যেটা আমাদের দিকে সামনে আসছে সেটা হচ্ছে ব্লু শিফটেড, ডপলার শিফট আমরা জানি। আর যে কম্পোনেন্টগুলো গ্যালাক্সির থেকে দূরে চলে যাচ্ছে, মানে একই গ্যালাক্সি ইজ রোটেটিং, সো সাম পার্ট ইজ মুভিং অ্যাওয়ে, সাম পার্ট ইজ কামিং টুয়ার্ডস আস। তো একটা সাইডে আমাদের রেড শিফটেড হবে, এবং এই ব্লু শিফট আর রেড শিফটের অ্যামাউন্টটা থেকে আমরা ভেলোসিটি বের করতে পারি। ভেলোসিটি থেকে আমরা আমরা ওই ডার্ক ম্যাটারের প্রপার্টি আমরা স্টাডি করতে পারি। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এতক্ষণ তো আমরা বললাম রেডিও অ্যাস্ট্রোনমির কন্ট্রিবিউশন টু ওভারঅল অ্যাস্ট্রোনমি বা আমাদের ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে। এখন রেডিও টেলিস্কোপ ব্যাপারটা মানে কি, মানে সেটা হচ্ছে বা রেডিও টেলিস্কোপ যখন বানানো হয় তখন কোন আসপেক্টগুলোকে আমরা মাথায় রেখে বানাই। মডার্ন রেডিও টেলিস্কোপ, সেই জন্য আমি এখানে দিয়েছি দুটো আসপেক্ট। আমরা যখন রেডিও টেলিস্কোপ তৈরি করি দুটো আসপেক্টকে আমরা মাথায় রাখি, একটা হচ্ছে রেজলিউশন আর একটা হচ্ছে সেন্সিটিভিটি। এই দুটো টার্ম। রেজলিউশনটা কি আমরা জানি, স্পেশিয়াল রেজলিউশন, সেটা হচ্ছে যে আমার রেজলিউশন যদি কোনো ইনস্ট্রুমেন্টের মানে কম পুয়ার রেজলিউশন হয় তখন কি হবে, তখন ধরো এই দুটো অবজেক্ট আছে, দুটো স্টার আছে পাশাপাশি বা দুটো গ্যালাক্সি আছে, রেজলিউশন কম হলে কী হবে, দুটোকে একটা মনে হবে। ইট উইল নট বি এবল টু সেপারেট আউট। আমরা অপটিক্যাল এক্সপেরিমেন্ট যারা করি তারা জানি যে মানে ফেব্রিপেরো বা গ্রেটিংয়ের একটা রেজলিউশন থাকে, সেটা হচ্ছে যে কতটা ক্লোজলি সেপারেটেড ওয়েভলেন্থকে আমরা সেপারেট আউট করতে পারি, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি রেজলিউশন বলি। এটা হচ্ছে স্পেশিয়াল রেজলিউশন। তো এই টেলিস্কোপের রেজলিউশনটা খুব ইম্পর্টেন্ট। না হলে কী হবে, আমি যদি রেজলিউশনটা আমার টেলিস্কোপে খারাপ হয় তাহলে আমরা দুটো স্টার কিন্তু দেখবো একটা স্টার, দুটো গ্যালাক্সি কিন্তু দেখবো একটা গ্যালাক্সি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই হ্যাভ বেটার রেজলিউশন। আর এটা যে সেন্সিটিভিটি হচ্ছে যে আমরা
কতটা মানে ফেন্ট অবজেক্টকে আমরা দেখতে পারি, ঠিক আছে। মানে আমাদের ঘরে এই লাইটগুলো জ্বলছে, কিন্তু এখন যদি একটা ছোট্ট মানে 1 ওয়াটের লাইট যদি কোথাও লাগিয়ে রাখি বা 0.1 তাহলে দেখতে পারবো না। তার কারণটা হচ্ছে কি না, সেন্সিটিভিটিটা আমাদের নেই, আমাদের চোখের সেন্সিটিভিটিটা 0.1 ওয়াটের লাইটকে ডিটেক্ট করার মতো নেই। হ্যাঁ, তার কারণটা যে নয়েজটা অনেক বেশি হয়ে যায়। So this sensitivity is also important. Sensitivity is a quantity that tells us how faint object we can detect. হ্যাঁ, এখন ফেন্ট অবজেক্ট ডিটেক্ট আমরা করতে যাবো কেন, তার কারণটা হচ্ছে যে আমরা যত দূরের অবজেক্ট দেখতে চাইবো তত লাইটটা ফেন্ট হয়ে যাবে। মানে ইটস 1/r², লাইট ইজ ইন্টেন্সিটি ইজ 1/r² ফলস। তাহলে যত দূরের অবজেক্ট দেখতে চাইবো তত ফেন্ট হয়ে যাবে। আবার আমার নিয়ার বাই অবজেক্টও থাকলে, ফেন্ট অবজেক্ট থাকলে সেটাও আমরা ডিটেক্ট করতে পারবো। তাহলে এই সেন্সিটিভিটিটা খুব বেশি হওয়া দরকার। এখন এই দুটো রেজলিউশন এবং সেন্সিটিভিটি, এই দুটোকে বাড়াতে গেলে আমাকে টেলিস্কোপের সাইজটাকে বড় হতে হবে, কারণ এইগুলো হচ্ছে টেলিস্কোপের সাইজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা হচ্ছে মানে যত বড় টেলিস্কোপ বানাবো, মানে আমার রেডিও টেলিস্কোপ দেখো শুনেছি মানে পুরনো দিনের রেডিও টেলিস্কোপ ছিল 10 মিটার, 15 মিটার, 20 মিটার। হ্যাঁ, নাও টেলিস্কোপ হ্যাজ বিকাম 500 মিটার। এখন যে রেডিও টেলিস্কোপটা সবচাইতে বড় সিঙ্গেল ডিস রেডিও টেলিস্কোপ, সেটা 500 মিটার, মানে 30টা ফুটবল গ্রাউন্ড ওর মধ্যে ঢুকে যাবে। মানে ইটস সো বিগ। আমি ছবি দেখাবো। তার কারণটা হচ্ছে যে আমাকে রেজলিউশনটা ভালো করতে হবে, আমাকে সেন্সিটিভিটি ভালো করতে হবে। তাহলে এই দুটো ক্রাইটেরিয়াকে মাথায় রেখে করা হয়, এবং যত বড় টেলিস্কোপ বানাবো তত এগুলো ভালো হয়। তো এই যে মডার্ন ডে রেডিও টেলিস্কোপ, এই যে পার্কস রেডিও টেলিস্কোপ, এটা প্রায় 50 বছর আগে বানানো হয়েছে অস্ট্রেলিয়াতে। এটার ডায়ামিটার হচ্ছে 64 মিটার, মানে এটা অলমোস্ট একটা ফুটবল গ্রাউন্ডের সমান রাফলি। এটা যে গ্রিন ব্যাংক টেলিস্কোপ, এগুলো যে খুব বিখ্যাত রেডিও টেলিস্কোপ, এগুলো সবই ইউএসএতে, মানে এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা ইউএস। অ্যারেসিবো টেলিস্কোপ, ইউ সি দিস ইজ এ টেলিস্কোপ। এটা চারিদিকে কিন্তু পাহাড়, এবং এই পাহাড়ের মাঝে ভ্যালিটাতে টেলিস্কোপ বানানো হয়ে গেছে। দিস ইজ রেডিও টেলিস্কোপ। এবং এটা হচ্ছে 300 মিটার, 300 মিটার। ক্যান ইউ ইমাজিন 300 মিটার মিনস তুমি মানে ইউ ক্যান ফিট 3 ফুটবল গ্রাউন্ডস অ্যালং দিস লাইন। হ্যাঁ, এবং এইদিকে তাহলে সো ইজ সো বিগ। এবং এটা টেলিস্কোপ, এবং এটা এতদিন পর্যন্ত এটাই সবচাইতে বড় টেলিস্কোপ ছিল, অ্যারেসিবো টেলিস্কোপ বলা হয়। এবং এটা দিয়ে আমরা যে পালস গ্র্যাভিটি ওয়েভের ইনডিরেক্ট ডিটেকশন এটা দিয়েই করা গেছিলো, এবং তার জন্য নোবেল প্রাইজও পেয়েছে। এখন চাইনিজরা, মানে চাইনাতে একটা টেলিস্কোপ বানানো হয়েছে, দ্যাট ইজ কল্ড ফাস্ট টেলিস্কোপ, দ্যাট ইজ 500 মিটার। এবং দেখতে পাচ্ছি দিস ইজ 500 মিটার টেলিস্কোপ ইন ওয়ান ডিরেকশন, মানে বেসিক্যালি ডায়ামিটার ইজ 500 মিটার। এবং এগেন ওই একই সেন্সিটিভিটি বাড়াতে হবে আর রেজলিউশন বাড়াতে হবে। এটা তো হলো বিদেশের, মানে বাইরের টেলিস্কোপ। আমাদের ইন্ডিয়াতে কি পিকচার? ইন্ডিয়া তো রেডিও অ্যাস্ট্রোনমি ইজ ওয়ান অফ দ্য কী বলবো মানে ফ্রন্টিয়ার সায়েন্স ইন্ডিয়াতে। মানে আমরা যে অ্যাস্ট্রোনমিতে যদি মানে বিদেশের কাছে কোনো জিনিস নিয়ে প্রাউড ফিল করি, দিস ইজ রেডিও টেলিস্কোপ। মানে রেডিও টেলিস্কোপ ইন্ডিয়াতে যে স্ট্যান্ডার্ডে আছে, যেটা ওয়ার্ল্ড ক্লাস বলি আমরা। সো উই আর ভেরি প্রাউড দ্যাট উই হ্যাভ দোজ ফেসিলিটিস ইন ইন্ডিয়া। একটু দেখে নিই, ইন্ডিয়াতে রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চ শুরু করেন প্রফেসর গোবিন্দ স্বরূপ, অ্যান্ড হি ইজ নোন এজ দ্য পায়োনিয়ার অফ রেডিও অ্যাস্ট্রোনমি ইন ইন্ডিয়া। হ্যাঁ, ওনার এখন বয়স প্রায় 90, অ্যারাউন্ড 90 ইয়ার্স ওল্ড, অ্যান্ড হি ইজ স্টিল অ্যাক্টিভ। মানে হি ইজ সো মানে ইন্সপায়ারিং ফিগার। তো উনি 60-এর দশকে উনি প্রথমে বিদেশে ছিলেন, তারপর 60-এর দশকে ইন্ডিয়া ফিরে আসেন, এবং ইন্ডিয়াতে ফিরে এসে উনি প্রথম যে রেডিও টেলিস্কোপটা বানিয়েছিলেন 1965-এ কল্যাণ রেডিও টেলিস্কোপ। কল্যাণ ইজ এ স্মল সিটি ইন মহারাষ্ট্র। এবং এই যে ছোটো ছোটো টেলিস্কোপ অ্যালাইন ওয়ান লাইন, এগুলো হচ্ছে যে আমি বলবো ইন্টারফেরোমিটার টেলিস্কোপ, স্পেশাল টেকনিক টেলিস্কোপ। এবং এটা উনি বানিয়েছিলেন সাকসেসফুলি। এবং এই টেলিস্কোপগুলো ছোটো ছোটো বানানোর হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে এই একদম ফার্স্ট টেলিস্কোপ আর লাস্ট টেলিস্কোপের মধ্যে যে ডিস্টেন্স, এটার যা রেজলিউশন হবে, মানে এত বড় যদি একটা টেলিস্কোপ হতো, তার যা রেজলিউশন হবে এইটার রেজলিউশন তাই হবে। এটাকে ইন্টারফেরোমেট্রিক টেকনিক ইউজ করে করা হয়, এবং এটা সাকসেসফুলি উনি এটা ডেমনস্ট্রেট করেছিলেন। তারপরে ওনাকে আরও বড় প্রজেক্ট দেওয়া হয়, দ্যাট ইজ উটি রেডিও টেলিস্কোপ। মানে উটিতে যারা বেড়াতে যান তারা হচ্ছে যে এটা একটা ইজ ওয়ান অফ দ্য মানে ভিজিটিং স্পট, মানে ডেস্টিনেশন ইউ ক্যান সে। এবং দিস ইজ
সরি উটি রেডিও টেলিস্কোপ। এটা একটা পাহাড়ের স্লোপে বানানো, পাহাড় আছে, পাহাড়ের স্লোপে এটা বানানো। দিস ইজ 500 মিটার লং অ্যালং দিস ইজ নট লাইক এ ডিস বাট দিস ইজ লাইক এ সিলিন্ড্রিক্যাল টেলিস্কোপ অ্যালং ওয়ান লাইন। তো এটা এখন অ্যাক্টিভ, 50 বছর হয়ে গেল। দিস ইজ 50 ইয়ার্স ওল্ড টেলিস্কোপ, ইটস স্টিল দেয়ার অ্যান্ড নাও ইট ইজ বিং আপগ্রেডেড। মানে আগে 70 বছর 50 বছর আগে তার যা মানে ইলেকট্রনিক্স ছিল সেগুলোকে এখন পাল্টে ফেলা হচ্ছে। অ্যান্ড আফটার দ্য আপগ্রেডেশন ইট উইল বি অ্যাগেন ভেরি ইউজফুল টেলিস্কোপ। হ্যাঁ, এবং এটা দিয়ে এখন মানে অনেক ইম্পর্টেন্ট রিসার্চ করা গেছে। ওয়ান অফ দেম ইজ দ্যাট ইউনিভার্সের যে তত্ত্ব বিগ ব্যাং এবং স্টেডি স্টেট, অ্যাকচুয়ালি এই টেলিস্কোপ দিয়ে প্রফেসর গোবিন্দ স্বরূপ দেখিয়েছিলেন যে অ্যাকচুয়ালি স্টেডি স্টেট থিওরি বিগ ব্যাং থিওরি ইজ মোর ফেভারেবল দ্যান স্টেডি স্টেট থিওরি, উনি দেখিয়েছিলেন ইউজিং দিস টেলিস্কোপ। মানে এখন আমরা সবাই বিলিভ করি বিগ ব্যাং থিওরি ইজ দ্য কারেক্ট থিওরি অফ আওয়ার ইউনিভার্স। So and that has been actually shown by this telescope. And then another উনি successfully এটা করার পরে উনি আরেকটা big project that is GMRT and that is called Giant Meter Wave Radio Telescope. এবং এটা জায়েন্ট কারণ এটা একটা সময় অবধি আমাদের কী বলবো ওয়ার্ল্ডের সবচাইতে বড় টেলিস্কোপ ছিল, লার্জেস্ট টেলিস্কোপ, এখন সেকেন্ড লার্জেস্ট টেলিস্কোপ ইউ ক্যান সে। এবং ওয়াই লার্জেস্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ এগেন মানে লার্জেস্ট হলেই আমার সেন্সিটিভিটি বাড়বে, আমার রেজলিউশন বাড়বে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা যে টেলিস্কোপগুলো, এগুলো প্রত্যেকটা এরকম 30টা অ্যান্টেনা আছে এবং প্রত্যেকটা অ্যান্টেনা হচ্ছে 45 মিটার অ্যান্টেনা, এরকম 30টা অ্যান্টেনা আছে। এবং এই যে আমি নিচে ছবিটা দেখিয়েছি, এই যে অ্যান্টেনাগুলো দেখাচ্ছে এই যে এরকম এইভাবে রাখা আছে ওয়াই শেপে, এবং এই যে স্কোয়ার শেপ যে রিজিয়ানটা হচ্ছে 25 কিলোমিটার বাই 25 কিলোমিটার, মানে 25 কিলোমিটার বাই 25 কিলোমিটার একটা জায়গার মধ্যে এই টেলিস্কোপগুলো বসানো। এবং এটা পুনে থেকে 2 ঘন্টা যদি আমরা রোড ট্রাভেল করি উইল রিচ দেয়ার। এবং এত বড় করার কারণ কি? কারণ যত ডিস্টেন্স বাড়বে রেজলিউশন বেড়ে যাবে। তাহলে এখন 25 কিলোমিটার একটা টেলিস্কোপ যদি বানাই সেটা সম্ভব নয়, 25 কিলোমিটার বানানো সম্ভব নয়। সেই জন্য করেছি কি ছোটো ছোটো টেলিস্কোপ বানিয়ে আমি এগুলোকে এইভাবে রেখেছি এবং এর রেজলিউশন এক্স্যাক্টলি সেম অ্যাজ ওয়ান সিঙ্গেল 25 কিলোমিটার টেলিস্কোপ। সো দ্যাট ইজ রিমার্কেবল। এবং এর সেন্সিটিভিটিও অনেক বেশি। এবং এটা 2-3 বছর আগে অবধি ইট ওয়াজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টেলিস্কোপ। এবং উই আর ভেরি প্রাউড দ্যাট মানে আমরা বলতে পারি যে ইন্ডিয়াতে এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস টেলিস্কোপ ছিল, মানে আছে, এখনও আছে। এবং কদিন আগে আমাদের স্টুডেন্টরা, প্রেসিডেন্সি স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ভিজিট করে এসছে এই টেলিস্কোপ, মানে অ্যাকচুয়ালি দুদিন আগে। ওকে, সো এগুলো তো হলো ইন্ডিয়াতে রেডিও অ্যাস্ট্রোনমি হিউজ রিসার্চ হয়। there are many researchers using the data from this telescope and do their research, and they are actually making very important contribution to the world of radio astronomy. হ্যাঁ, এবং আমি খুব প্রমিনেন্ট একজন বিদেশি রেডিও অ্যাস্ট্রোনমারকে বলতে শুনেছি যে মানে বিকজ অফ দিস রেডিও অ্যাস্ট্রোনমি ইন্ডিয়া ইজ ইন চ্যাম্পিয়ন্স লিগ অফ রেডিও অ্যাস্ট্রোনমি। মানে ইন্ডিয়ার এতটাই মানে এই ফিল্ডে এতটাই ইমপ্রুভড, মানে ইটস ভেরি ভেরি হাই কোয়ালিটি রিসার্চ। এখন আমাদের শুধু এখন এখানেই থেমে থাকছি না, আমাদের যে যত বড় টেলিস্কোপ বানাবো তত ভালো রেজলিউশন হবে, তত ভালো সেন্সিটিভিটি হবে। সেই জন্য এখন নতুন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেটা স্কোয়ার কিলোমিটার অ্যারে, যেটার জন্য আজকে এই প্রোগ্রাম। স্কোয়ার কিলোমিটার অ্যারে, স্কোয়ার কিলোমিটারটার নামটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান স্কোয়ার কিলোমিটার হচ্ছে মানে এরিয়া, টেলিস্কোপটা মানে কালেক্টিং এরিয়া। এবং এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, যেখানে মানে এত বড় প্রজেক্ট, সায়েন্টিফিক প্রজেক্ট এর আগে কখনো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং 20টা দেশ এটা একসঙ্গে আর কি হ্যাজ জয়েন টুগেদার অ্যান্ড দে আর নাও বিল্ডিং দিস টেলিস্কোপ। এই টেলিস্কোপের দুটো পার্ট, অ্যাকচুয়ালি এটা যদিও বলছি স্কোয়ার কিলোমিটারে একটা টেলিস্কোপ, অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট আছে, দুটো ডিফারেন্ট সেপারেট পার্ট আছে। একটা হচ্ছে স্কোয়ার কিলোমিটার অ্যারে মিড, যেটার ফ্রিকোয়েন্সি রিসিভারটা অ্যাকচুয়ালি মিড ফ্রিকোয়েন্সি, আর স্কোয়ার স্কেল লো যেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। এবং এগুলো দেখতে অনেকটা এরকম। just note that the concept of radio telescope has evolved over time. First we saw some very linear track radio telescope, then parabolic shape,
then now this kind of radio telescope. So now this idea is now changing. এটা বললাম যে এটা একটা ইন্টারন্যাশনাল এফোর্ট, এবং এখানে আমি এই যে ব্লু কালারের যে কান্ট্রিগুলো সেইগুলো মিলিয়ে এটা টেলিস্কোপটা বানানো হচ্ছে, এবং ইন্ডিয়া ইজ ওয়ান অফ দেম. ইন্ডিয়া ইজ এ প্রমিনেন্ট মেম্বার অফ দিস স্কোয়ার কিলোমিটার অ্যারে. ইন্ডিয়া ছাড়াও চায়না আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ওইদিকে কানাডা আছে, ইংল্যান্ড, সুইডেন, ইটালি, জার্মানি, অ্যান্ড অফকোর্স সাউথ আফ্রিকা. এবং যেটা এখানে ইন্ডিয়াতে টেলিস্কোপটা বসানো হবে না, এটা বসানো হবে অস্ট্রেলিয়ার ডেজার্টে এবং সাউথ আফ্রিকার ডেজার্টে. হোয়াই ডেজার্ট ইজ ইম্পর্টেন্ট? ডেজার্ট ইজ ইম্পর্টেন্ট এই কারণে কি, রেডিও সিগন্যাল আমরা যেগুলো মাপার চেষ্টা করছি সেগুলো হচ্ছে এক্সট্রিমলি ফেন্ট, এবং তার জন্য যেটা হচ্ছে আমাদের আর্থে তো সর্বত্র রেডিও ম্যানমেড রেডিও সিগন্যালের ছড়াছড়ি. মানে আমরা আজকালকার যুগে রেডিও ইউজ করি, মোবাইল ইউজ করি, বা ইলেকট্রিক লাইন, আমাদের হাই টেনশন লাইন, সেই লাইনের থেকে রেডিও এমিশন হয়, এবং এই সমস্ত রেডিয়েশন ইজ অ্যাকচুয়ালি এক্সট্রিমলি স্ট্রঙ্গার দেন দ্য সিগন্যাল উই ওয়ান্ট টু ডিটেক্ট. একটা গ্যালাক্সি থেকে রেডিও সিগন্যাল যেটা আসে সেটা হচ্ছে এক্সট্রিমলি ফেন্ট, হ্যাঁ, কম্পেয়ার টু অল দ্য ম্যানমেড সিগন্যাল. সেই জন্য আমাকে এমন একটা জায়গায় রেডিও টেলিস্কোপটা বসাতে হবে যেখানে এরকম কোনো রকম ম্যানমেড সিগন্যাল নেই. তো এরকম দুটো জায়গা পাওয়া গেছে. একটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ডেজার্ট, যেটা হচ্ছে মার্চিসন্ড ফিল্ড বলা হয় ওটাকে, আর হচ্ছে সাউথ আফ্রিকার কারু ডেজার্ট. এই দুটো জায়গাতে দেখা গেছে যে এই রেডিও সিগন্যাল, ম্যানমেড রেডিও সিগন্যালটা অনেক কম, এবং এই দুটোকে চয়েস করা হয়েছে. ইন্ডিয়াতে এরকম জায়গা নেই. ইন্ডিয়া ইজ সো পপুলেটেড কান্ট্রি, তুমি যেখানে যাও সেখানে লোক পেয়ে যাবে আর কি. মানে সো অ্যান্ড দ্যাট ইজ নট গুড ফর রেডিও টেলিস্কোপ, বিকজ যেখানেই লোক থাকবে সেখানেই মোবাইল ইউজ হবে, সেখানেই সমস্ত রকমের রেডিও ইন্টারফারেন্স তৈরি হবে. সো দ্যাট ইজ ভেরি নট আইডিয়াল ফর রেডিও টেলিস্কোপ. সো দিস টু সাইটস আর ফর বিল্ডিং দ্য স্কোয়ার কিলোমিটার অ্যারে. এর রেজলিউশন হবে এখন যে কারেন্ট যে রেজলিউশন, টেলিস্কোপের রেজলিউশন তার থেকে প্রায় 4 গুণ বেশি হবে এটা স্কোয়ার কিলোমিটার অ্যারে. SKA লো হবে 1.2 কিলোমিটার রেজলিউশন বেশি. যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেন্সিটিভিটি. এখনকার সবচাইতে যে পাওয়ারফুল রেডিও টেলিস্কোপ আছে GMRT বা লোফার, তার থেকে 5 থেকে 8 গুণ সেন্সিটিভিটি বেশি হবে স্কোয়ার কিলোমিটার অ্যারে. এবং এর সার্ভে স্পিড, মানে একটা কোনো অবজেক্টকে দেখার জন্য যে যত সময় লাগে সেই স্পিডটা বাড়বে 60 থেকে মানে প্রায় 100-150 গুণ বেড়ে যাবে. এবং এটাই দরকার, মানে আমি তাহলে অনেক বেশি স্কাইকে একসঙ্গে দেখতে পারবো, অনেক ফাস্ট দেখতে পারবো. সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট. আমি এই স্লাইডটা বলছি না. আচ্ছা, কতক্ষণ আমার হলো? 45 মিনিট হয়েছে. আচ্ছা, আর 10-12 মিনিট, ফাইন. এখন আমরা এই SKA বানাচ্ছি কেন? আমরা SKA বানিয়ে আমাদের কি লাভ, কি অ্যাকচুয়ালি করতে চাই আমরা SKA বানিয়ে? এত টাকা, এত কান্ট্রি, এত আয়োজন কেন? তার কারণটা হচ্ছে যে SKA দিয়ে আমরা ইউনিভার্সের এমন কিছু মানে মিস্ট্রি যেগুলোকে আমরা সলভ করতে পারবো, মানে সেগুলো আমাদের আইডেন্টিফাই করা হয়েছে. সেইগুলো আমি কিছু জিনিস আমি আপনাদের বলবো. সেটা হচ্ছে যে প্রথম মানে একটা সায়েন্স গোল হচ্ছে, যেটা হচ্ছে যে কসমিক ডনটা কি না, ইউনিভার্সের আমরা যে এখন ইউনিভার্স দেখি, ইউনিভার্সটা হচ্ছে যে চারিদিকে স্টার দেখতে পাই, গ্যালাক্সি দেখতে পাই, হ্যাঁ, এবং দে অল এমিট লাইট অ্যান্ড ইউনিভার্স ইজ হাইলি ভিজিবল ইউনিভার্স নাও. কিন্তু এটা এরকম ছিল না. আমি যদি আরও পাস্টে এগিয়ে যাই তাহলে ইউনিভার্স একটা সময় ছিল ইউনিভার্স এ কোনোরকম কোনো স্টার ছিল না. ইট ওয়াজ কমপ্লিট ডার্ক ইউনিভার্স অ্যান্ড ইট ইজ কল্ড ডার্ক এজ. এবং এই যে ছবিটা দেখছি এটা অ্যাকচুয়ালি আমাদের টাইম লাইন, ইউনিভার্সের টাইম লাইন. আমরা এখন যেখানে আছি সেটা আমাদের প্রেজেন্ট ইউনিভার্স. কিন্তু এই সময়টা ইউনিভার্সের জাস্ট বিগ ব্যাংয়ের 300,000 ইয়ার পরে ইউনিভার্স অ্যাকচুয়ালি প্রচণ্ড ডার্ক ছিল, যেখানে কোনো রকম স্টার ছিল না, গ্যালাক্সি ছিল না. অ্যান্ড সাডেনলি তারপরে একটা কী হলো, একটা সময় স্টার তৈরি হলো. কারণ আমরা স্টার দেখতে পাচ্ছি, তাহলে স্টার একটা সময় কোনো একটা সময় তৈরি হয়েছে নিশ্চয়ই. সেই তৈরি হওয়ার সময়টাকে বলছি কসমিক ডন, মানে ইটস এ ডন অফ আওয়ার ইউনিভার্স. আমরা যখন কোনো একটা দিন শুরু করি, ভোরে আমাদের আলোটা আসে, প্রথম আলো, দিনের প্রথম আলো ভোরবেলায় দেখতে পাই. সেরকম ইউনিভার্সেরও প্রথম আলো দেখতে পাই, সেটাকে বলছি কসমিক ডন. এবং এই যে স্টারগুলো দেখছি এগুলো হচ্ছে প্রথম স্টার, ফার্স্ট স্টার.
এবং এই স্টারগুলো কখন তৈরি হয়েছিল, তার সেই সময় ইউনিভার্স কেমন ছিল, সেইটা আমরা স্কোয়ার কিলোমিটার অ্যারে দিয়ে দেখতে পারবো। এবং এই ছবিটা আমি এখানে এটা একটা আমরা কম্পিউটার সিমুলেশন বানিয়েছি আমাদের স্টুডেন্টদের সঙ্গে ইয়ে করে কোলাবোরেট করে। সেটা হচ্ছে যে এই যে দেখছি এখানে এই যে প্রথমে এই সাদা ছবিটা দেখছি, এটা ইউনিভার্স হচ্ছে কমপ্লিটলি মানে ডার্ক এজের একটা ছবি। তারপরে কী হচ্ছে, এই স্টারগুলো তৈরি হচ্ছে, স্টারগুলো তৈরি হয়ে এই স্টার তৈরি হচ্ছে, স্টারগুলো তৈরি হয়ে কী হচ্ছে, স্টার থেকে তো আলো আসছে, রেডিয়েশন আসছে, সেই রেডিয়েশনে কী করছে, এইগুলোকে আয়োনাইজ করে দিচ্ছে। আমাদের যে হাইড্রোজেন আছে, ইউনিভার্স তো হাইড্রোজেন, ফুল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছে ইট বিকামস আয়োনাইজড। এবং এই এপিসোডটাকে আমরা স্কে দিয়ে ডিরেক্ট করতে পারবো। কালকে আবার আমি এটাই বললাম যে কালকে স্যার বলবেন পালসার এবং দিয়ে, যেটা হচ্ছে যে এসকে যেটা করতে যাচ্ছে চ্যালেঞ্জিং আইনস্টাইন। হ্যাঁ, এটা ইটস এ ভেরি ইন্টারেস্টিং ফ্রেজ, চ্যালেঞ্জিং আইনস্টাইন, মানে আইনস্টাইনকে চ্যালেঞ্জ করতে পারবে এসকে। কী হবে না, সেটা হচ্ছে যে আইনস্টাইন আমরা জানি যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিলেন। এখন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ইজ এ ভেরি সাকসেসফুল থিওরি, এবং এটা এখন অবধি যা কিছু আমরা দেখেছি সমস্ত কিছু প্রায় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু এই থিওরিটা এখন অবধি শুধুমাত্র উইক গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্যই এটা প্রমাণিত হয়েছে। যখন গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখি আমরা GM/r² বা এটা ফোর্স, সেইটা খুব উইক ফিল্ডে এখন অবধি স্টাডি করা আছে। যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড প্রচণ্ড স্ট্রং হয় তখন কিন্তু যে নিউটন থিওরি আইনস্টাইন থিওরি ঠিক কিনা সেটা আমরা জানি না। পালসারটা যদি এতটা এক্সট্রিম অবজেক্ট, এর গ্র্যাভিটেশনাল ফিল্ড এত সো স্ট্রং যে ইট উইল প্রোভাইড আ টুল টু স্টাডি আইনস্টাইন থিওরি ইন স্ট্রং ফিল্ড লিমিট. So that is an SK will be able to actually tell you whether Einstein was right or not in the strong field limit. So that is a very important science goal. এবং ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার প্রফেসর সুপ্রতীক পাল এক্ষুনি বলবেন, জাস্ট এই পরের লেকচারটা, আমি আর ডিটেলসে কিছু বলছি না। আর একটা হচ্ছে যে আমরা এবছর জানি সবাই যে এবছর ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, মানে তা ওনারা যেটা করেছিলেন যে এক্সো প্ল্যানেট আবিষ্কার করেছিলেন, ফার্স্ট এক্সো প্ল্যানেট, মানে আমাদের সোলার সিস্টেমে যে প্ল্যানেট সেরকমই প্ল্যানেট অন্য স্টারের অ্যারাউন্ডে আবিষ্কার করেছিলেন, তাদের জন্য নোবেল প্রাইজ দিয়েছিল। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ আমাদের সবারই একটা প্রশ্ন যে পৃথিবীতে আমরা ইউনিভার্সে কি আমরাই একাই লিভিং বিং, আর উই দ্য অনলি লিভিং বিং ইন দ্য ইউনিভার্স, নাকি আরও অন্য কোনো সিভিলাইজেশন আছে, সেটা প্রশ্ন, মানে তার উত্তর আমরা এখনও জানি না। এসকে যেটা করবে, এসকে যেটা করতে পারি সেটা হচ্ছে এসকে থেকে আমরা এই ব্যাপারে আমরা একটা মানে প্রোগ্রেস করতে পারি। কী হবে না, এসকে থেকে যেটা করবে অর্গ্যানিক মলিকুল ডিটেক্ট করতে পারবে অন্য গ্রহে থাকলে। অর্গ্যানিক মলিকুলটা ইম্পর্টেন্ট এই সেন্সে কি, আমাদের সমস্ত লিভিং বিং, মানে হিউম্যান বিং, অ্যানিম্যাল বিং, প্ল্যান্ট বিং, হ্যাঁ, বা সবার আমাদের এইগুলো শরীর তৈরি যে অর্গ্যানিক কমপ্লেক্স অর্গ্যানিক মলিকুল দিয়ে তৈরি। এখন এসকে এই কমপ্লেক্স অর্গ্যানিক মলিকুলগুলোকে খুঁজে বের করতে পারবে। এখন কমপ্লেক্স অর্গ্যানিক মলিকুল যদি পাই তাহলেই একটা সম্ভাবনা থাকবে যে লাইফ আছে কি নেই, তারপর আরও ফার্দার স্টাডি করতে হবে। কিন্তু আপাতত প্রথম স্টাডি হিসেবে অর্গ্যানিক মলিকুলগুলো খুঁজে বের করতে হবে। আর 2 নম্বর হচ্ছে এক্সো প্ল্যানেট, এমন প্ল্যানেট খুঁজে বের করা যার এনভায়রনমেন্ট পৃথিবীর মতো, মানে এমন নয় যে একটা প্ল্যানেট পেলাম যার টেম্পারেচার 1000 ডিগ্রি, সেখানে লিভিং বিং সার্ভাইভ করতে পারবে না, বা খুব কোল্ড হলেও সার্ভাইভ করতে পারবে না। ইট শুড বি জাস্ট অ্যাজ আর্থ অ্যাটমসফিয়ার, লাইক 30 ডিগ্রি টেম্পারেচার, জল আছে, অক্সিজেন আছে, এরকম একটা কিছু, সেরকম প্ল্যানেটকে এসকে ডিরেক্টলি ডিটেক্ট করতে না পারলেও সেই প্ল্যানেটগুলো কীভাবে ফর্ম হয় সেই এনভায়রনমেন্টটা এসকে থেকে করতে পারবে। তো এইগুলো হচ্ছে আমার এবাস্ট, আমি আর ডিটেলস কিছু বলছি না। আমি জাস্ট একটা ভিডিও দেখিয়ে আপনাদের শেষ করব, যেটা টাইটেল হচ্ছে চ্যালেঞ্জেস। মানে কী মানে আমরা এত কিছু করব বললাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করতে গিয়ে আমাদের মেন চ্যালেঞ্জ কী, এবং এখানে যারা স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টরা যখন আরও মানে ফার্দার স্টাডি করবে, মানে রিসার্চে আসবে, তাদের পক্ষে অ্যাকচুয়ালি এটা জানা ভালো যে কোন দিকে মানে এখন মানে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কী, মানে আমাদের এই যে পুরো যে এসকে প্রজেক্ট তার মেন প্রবলেম, মেন সায়েন্টিফিক গোল, সেখানে তোমরা কীভাবে কন্ট্রিবিউট করতে পারো। একটা ছোট্ট ভিডিও, সেটা আমি দেখিয়ে শেষ করব। What did the universe look like when the first galaxies formed?
What are gravitational waves? How does magnetism work throughout the universe? Come si formano i pianeti? How many gravitational waves are passing through me right now? What is dark matter? What is the impact of magnetic fields on the formation of galaxies? 宇宙の歴史はどうだったか。¿Estaba Einstein en lo correcto? And for me, the most important, is there life out there? We ask ourselves, what is the most useful thing that a radio telescope can contribute to the answer to these big questions? We are building a time machine. We're looking at what our surroundings were like almost at their inception. The question is, how are we actually going to make this happen? We're building what will be the largest science facility ever built by mankind. To be able to achieve the scientific goals that we want it to be able to achieve, we need to create a machine which is less a telescope, it's almost more an IT machine. We're pushing technology to its limit. What we're talking about now is 2 telescopes. Our site is in the middle of the Western Australian desert. Far away from towns, radio interference, anything that could impact on the science that we're trying to do. We've already started. We've got antennas at the site. We'll have hundreds of thousands more. It'll stretch out beyond the horizon. We're building hundreds of dishes in a remote location in the middle of South Africa. And it's really tough. It's a hot environment, it's a dry environment. These dishes are going to spread out over literally hundreds of kilometers. Een project als dit kan alleen tot stand komen als wetenschappers wereldwijd met elkaar samenwerken. We've got to get 500 engineers to work together over 20 countries in all time zones in the world. It's like building a jigsaw puzzle, but the pieces keep changing. Part A being designed in one place fits to part B being designed literally on the other side of the world. Every new telescope, there are always new discoveries, and they are never the discoveries you build a telescope for. We're almost bound to discover something new, something that will disrupt our current everyday life. That generates new knowledge now. Huge amounts of data. Imagine the amount of data that's flowing through the internet at any one moment. We're talking about that kind of level coming out steadily. इतने सारे डेटा का सही मतलब निकालने के लिए नया सॉफ्टवेयर बनाना ही पड़ेगा. The SKA can do for interplanetary exploration what broadband did for the internet. We're doing this now. There's equipment on the ground in South Africa and Australia. Radio waves gives us a unique way of probing the deep universe. We can do all of this by picking up incredibly faint signals, radio waves coming from the dawn of the universe. What we will discover is the unknown. We're going to build the real thing. It's not just dreaming. প্রশ্ন নেই তোমাদের? বলো, তোমার নাম বলবে, তুমি কোথা থেকে আসছো? আমি শাওনিতা পাল, আইজার কলকাতা থেকে আসছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন এসকে দিয়ে কসমিক ডন দেখা পসিবল হবে, কিন্তু সেটা তো আমাদের পাস্ট, মানে সেটা তো হয়ে গেছে, এখন তো নতুন মানে ইউনিভার্স তো অনেক ইভলিউট করে গেছে, তো সেই পাস্ট টাইমটা আমরা কি করে দেখতে পাবো? এসকে তো অলরেডি সেই জিনিসই দেখতে পাবে যেগুলো আছে, মানে এখন আছে, তো পুরনো মানে পাস্ট জিনিস আমরা কি করে দেখতে পাবো? ওকে, খুব ভালো প্রশ্ন। আমি জাস্ট জিনিসটা মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে আমরা যখন সূর্য দেখি, মানে এখন যদি বাইরে গিয়ে সূর্য দেখি, সেই সূর্যটা কখনকার সূর্য? 8 মিনিটে, মানে এখনকার সূর্য আমরা দেখতে পাচ্ছি না। সো সূর্য, বিকজ ইট টেক্স 8.3 মিনিটস ফ্রম সান টু আর্থ। এখন আমি যদি আরও একটু দূরে যাই, সূর্য থেকে আমি আরও দূরে চলে গেলাম, তাহলে ইট উইল টেক মোর টাইম। আমি আরও দূরে যাই, ঠিক আছে? তার মানে আমি যত দূরের অবজেক্ট দেখব, আই সি দ্য আর্লিয়ার অবজেক্টস। হ্যাঁ, মানে সূর্য যদি ধরো এই মুহূর্তে যে সূর্যটা যদি ধরো ভ্যানিশ হয়ে যায়, আমি জানি না, আমি জানতে পারবো 8 মিনিট পরে। সো সেই রকমভাবে
আমি যখন কসমিক ডন দেখছি, কসমিক ডনটা স্টিল মানে সেইখান থেকে সেইটা এতটাই আগে হয়েছিল, এতটাই এসে তার লাইট আসতে এখন এসে পৌঁছাবে। তোমার নাম বলো, তুমি ফিজিক্স বলছে আপনি বললেন না যে কমপ্লেক্স অর্গানিক মলিকিউল ডিটেক্ট করা যাবে এসকে দিয়ে, তো এসকে তো রেডিও টেলিস্কোপ, তো ওটা দিয়ে তো আপনারা রেডিও টেলিস্কোপ দিয়ে হাইড্রোজেন হিলিয়াম এই ধরনের মলিকিউলগুলো মেনলি ডিটেক্ট করা যায় আর কি। তাহলে আমরা কমপ্লেক্স মলিকিউল কি করে করবো? মানে কমপ্লেক্স মলিকিউলে তো অনেক রকমের না, মানে কমপ্লেক্স মলিকুল থেকেও আমরা রেডিও এমিশন পাই। কমপ্লেক্স মলিকুল, অর্গ্যানিক মলিকুল, সেই কমপ্লেক্স মলিকুলেরও তোমার কিছু রেডিও এমিশন আমরা সেটা ক্যালকুলেট করে দেখা গেছে কিছু মানে কমপ্লেক্স মলিকুল থেকে এক্স্যাক্টলি কী রেডিও এমিশন পাবো সেটাও একটা বেশ মানে বের করা বেশ ডিফিকাল্ট কাজ, কিন্তু রেডিও এমিশন যে পাওয়া যায় সেটা কিন্তু কনফার্ম। See, n equal to 1, 2, 3 Bohr model you have studied, 2 to 1 transition, very large energy gap. Suppose n equal to 100, then the energy difference between n equal to 100 and n equal to 101 or 99 is very little. So that energy difference, if you equate to h nu or hc by lambda, the lambda can be very large for large n. That is called radio recombination line. Very similar to that, the molecule, say water molecule or alcohol molecule, methyl alcohol molecule, they have oscillation, they have rotation, that kind of energy levels. So that energy level, between two energy levels, the difference is so little that various alcohol, sugar-like molecule will be able to give some transition line that can be detected in radio. For example, carbon monoxide, he said carbon monoxide image. Carbon monoxide is a tracer for the molecular gas there, cold molecular gas, frozen, ice-like thing. So that can be detected in radio band. JMRT also are used for that kind of molecular line transitions. বামার সিরিজে আমরা জানি তো হাইড্রোজেনের তো বামার সিরিজ হয় তো অপটিক্যাল লাইটই মানে ভিজিবল লাইট, তাহলে তো আমরা অপটিক্যাল যেটা টেলিস্কোপ দিয়ে তো হাইড্রোজেনকে ডিটেক্ট করা যায়। তাহলে ওই মানে ওখানে হচ্ছে যখন ব্যান্ড গ্যাপটা খুব বেশি তখন না, কিন্তু বামার ট্রানজিশন যেটা মানে হয় নিউট্রাল হাইড্রোজেন, যেটা হচ্ছে তোমাকে অ্যাটমটা এনার্জি লেভেল n ইকুয়াল টু 2 তে থাকতে হবে, তাই তো? আর বামার ট্রানজিশনটা কি 2 থেকে 3 তে, n সমান 2 থেকে 3 তে হচ্ছে এটা বামার ট্রানজিশন, মানে সরি বামার আলফা, মানে সরি লাইমান আলফা, এটা বামার আলফা, এইচ আলফা যেটা বলা হয়। তার জন্য আমাকে অ্যাটমটাকে এক্সাইটেড স্টেটে অলরেডি থাকতে হবে। এখন সেই প্রবাবিলিটিটা ইজ ভেরি লেস, সেই জন্য তুমি নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমে তুমি সেটা আমরা নর্মালি দেখতে পাই না, মানে ওটা আয়োনাইজ হলেই তবেই দেখতে পাই, মানে আয়োনাইজ হাইড্রোজেন হলেই ওটা হায়ার স্টেটে থাকতে পারে, তখন উই ক্যান সি বামার লাইন্স। বাট আর নিউট্রাল হাইড্রোজেন আমরা শুধুমাত্র যে 21 সেন্টিমিটার দিয়ে ডিটেক্ট করি সেটা ঠিক না, মানে আমরা অপটিক্যাল দিয়েও ডিটেক্ট করতে পারি, যেমন লাইমান আলফা হচ্ছে 1 to 2 ট্রানজিশন, অ্যান্ড উই ক্যান অলসো অবজার্ভ লাইমান আলফা এমিশন অর অ্যাবজর্পশন, and from that we can also detect hydrogen. So সেটা করা যায় এবং সেটা লোকে করে, কিন্তু এটার সুবিধা হলো কি 21 সেন্টিমিটারটা যেহেতু রেডিও ওয়েভলেন্থে, এবং এটা যেটা বললাম যে এটা কিন্তু মানে যখন মিডিয়ামের থ্রু দিয়ে আসছে, মানে একটা সোর্স থেকে এমিট করলো তারপর এটা মিডিয়ামের থ্রু দিয়ে এসে আমার টেলিস্কোপে আসছে, এই মিডিয়ামের থ্রু দিয়ে আসার সময়ে এর ইয়েটা কম হয়, মানে কি বলবো, লাইমান আলফা হলে ওটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে, হ্যাঁ, তাহলে ওটা লস্ট হয়ে যাবে, স্ক্যাটারিং হতে পারে। কিন্তু 21 সেন্টিমিটার লাইন ইজ কামিং আনইন্টারাপ্টেড, ইট ইজ নট হ্যাম্পার্ড বাই দ্য ইন বিটুইন মেটেরিয়ালস, সো উই ক্যান সি দ্য অরিজিনাল অবজেক্ট, হ্যাঁ, সেটা সুবিধা হয়। স্যার, আপনি বললেন যে আমাদের যে রেডিও টেলিস্কোপগুলো আছে এগুলো পালসাসকে ডিটেক্ট করতে বা অবজার্ভ করতে পারে, তো এটা কি আমাদের গ্র্যাভিটেশনাল ওয়েভস ডিটেকশনে কোনোভাবে হেল্প করতে পারে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই গোলটা অ্যাকচুয়ালি কালকে স্যার বলবেন, আমি একটু জাস্ট ব্রিফলি বলছি, যেটা হচ্ছে যে পালসারগুলো ঘুরছে, এই ঘোরার একটা টাইমিং আছে, বললাম মানে 1 সেকেন্ডে 100 বার বা 1 সেকেন্ডে 1 বার ঘুরছে। এখন এই ঘোরাটা যদি ওই সময় যদি রেডিও ওয়েভ, মানে ওটা যদি ওই পালসারটা যদি একটা ব্ল্যাক হোলের অ্যারাউন্ডে যদি রোটেট করে, এবং ব্ল্যাক হোল তাতে কী হয়, এবং যদি ওই সময় যদি কোনো মানে গ্র্যাভিটি ওয়েভ পাস
করে তাহলে কী হবে, ওই যে রোটেশন পিরিয়ডটা স্লাইড চেঞ্জ করতে পারে, মানে আস্তে আস্তে স্লো হয়ে যাবে। রোটেশনটা ধরো 1 সেকেন্ডে ঘুরছিল 100 বার, হয়তো তখন দেখা গেলো কিছুক্ষণ পর দেখা গেলো 1 সেকেন্ডে 90 বার ঘুরছে কি 80 বার ঘুরছে, তারপরে আরও পরের সেকেন্ডে 70 বার ঘুরছে। মানে এতটা ফাস্ট চেঞ্জ হয় না, কিন্তু আমি জাস্ট তোমাকে ডেমনস্ট্রেট করার জন্য বলছি এই যে অরবিটাল টাইম পিরিয়ডটা আস্তে আস্তে ডিকেজ বিকজ of many things, and one of the reason is if gravity wave passes through it. তাহলে আমি সেইখান থেকে গ্র্যাভিটি ওয়েভটা মাপতে পারি। ইনফ্যাক্ট সেটা প্রথম যে গ্র্যাভিটি ওয়েভে ইনডাইরেক্ট ডিটেকশন হয়েছে সেটা পালসার দিয়েই হয়েছে, এবং তাদেরকে তার জন্য হাল স্টেলার পালসার বলা হয়, এবং তাদের জন্য তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ফিজিক্সে। সেটা আমি বলিনি, স্যার হয়তো কালকে বলবেন। তো এসকে দিয়ে এরকম অনেক কিছু, এসকেটা যেহেতু অনেক সেন্সিটিভ টেলিস্কোপ, অনেক মানে পাওয়ারফুল টেলিস্কোপ, আমরা অনেক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পালসার এরকম ডিটেক্ট করতে পারবো, এবং আরও মানে এগুলো গ্র্যাভিটি ওয়েভ ডিটেক্ট করতে পারবো। ওকে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হাততালি করতালি দিয়ে পথটাকে থ্যাংক ইউ।